সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শিবরাম চক্রবর্তীর ছোট গল্প ভেজাল। যেমন গাধার মতন চলছে ট্রেনটা, তেমনি যাত্রীর তিল ধারণ্য ঠাঁই নেই কোথাও। গাড়ির দৌড় গোড়াতেই দাঁড়িয়ে ছিল জনান্ত। ভিড় ঠেলে এগোতে পারিনি। আপিস টাইমের কলকাতা লোকাল, লোকাধিক্যতা হবেই জানা কথা। জনান্তিক রায় নামটাই খালি নয়, জনান্তিকের বেশভূষা চাল চলন সবই আছে। আপাতমস্তক ফিটফাট, কত দূরান্ত পুরোপুরি। আর কত কাজটা তো এ কালের বটেই, বলতে গেলে রীতিমতোই এককালীন এবং এককালীন। সব দিক দিয়ে একেবারে একে দেশে। নামের মতন কাজটাও তার জনান্তিক। বদনামের কিছু নেই, ধরা না পড়লে। পকেট মারার পেশা তার, একজনের অন্তিম দশা তার হাতে। আর এই ভিড়ের মধ্যেই তার সুবিধে বেশি। জনসমুদ্রের মধ্যে যে একটা অদ্ভুত নির্জনতা থাকে, তার ফাঁকেই তার কাজটা ভালো চলে। সর্বজনের অগোচরে জনান্তিকেই সে রাতে পারে। কাছির কাজ হলেও নেহাত কাঁচা হয় না, পাকাপাকি উপায় হয়, মোটামুটি মন্দ নয়। গভীর জলের মাছ আমাদের জনান্তিকের সামনেই দাঁড়িয়েছিল এক ছোকরা। বছর 17-18, বেশ স্মার্ট ছেলেটি। চকচকে চামড়ার হাত ব্যাগটা বুকের কাছে আঁকড়ে ব্যগ্রভাবে সে দাঁড়িয়েছিল। কাছে কেউ তার ব্যাগটা ছিনিয়ে নেয়, সেই ভয়ে যেন তার চোখ মুখে ফুটে উঠেছে। নজরে নয়নি জনান্তিকে, সব জানতা চোখটার যেমন পাকা তেমনি চোখা। সাফাইয়ের এই কারবার তো কম দিনের নয়, কম খাটনি আর বিনামূল্যনের এই ব্যবসা। বেশ উপায়, বেশি রোজগার, রোজ ঘাড় ভাঙা অপরের। আজ এই কচি ঘাটটার উপরই কোপ বসাতে হবে তাকে। ব্যাগটার মোটামুটি মন্দ নেই, ছেলেটার হাবভাবে সেটে টের পেয়েছে। 100 টাকার নোট দশকের 10 কোথায়, 1010 টাকা তো বটেই। ব্যাগটাকে অটুট রেখে ছেলেটার হাতে রেখেই তাকে একটু জানতে না দিয়ে ভিতরের মাল যদি সে বাগাতে পারে, তাহলে কিছুদিনের জন্য নিশ্চিত। কিছুকাল তার দিব্যি আরামেই কাটবে। আমোদ আর প্রমোদ। টাকাটা সে কলকাতায় কোনো ব্যাংকে জমা দিতে নিয়ে যাচ্ছে মনে হয়। মফস্বলের কোনো জমিদারের ছেলেই কি, কিংবা বড় কারবারি কারো অফিসে বেয়ারটেয়ারই হবে। যে যাই হোক আর যতই তুখোর হোক, জনান্তিকের ধন্যান্তিক কবল থেকে ত্রাণ নেই আর ছোকরার। ছেলেটি সভয়ে নেত্রে তাকাচ্ছিল তার দিকে নয়, আরও দিকে। তাদের কাছাকাছি খাড়া ছিল মুস্কো চেহারার এক লোক। লোকটা যেন ছোকরার ঘাড়ে পড়বার তাল রয়েছে মনে হয়। উপর চড়াও হয়ে চেপে আসছিল ছেলেটির দিকে। জনান্তিক দুজনের মাঝখানে হাইফেনের মতন দাঁড়ালো, অযাচিত চাপ থেকে বাঁচালো ছেলেটাকে। ছেলেটা সকৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো তার দিকে, মিষ্টি করে হাসলো। ইস, ভারী ভিড় আজ গাইড। হ্যাঁ, আর একটু হলেই তুমি চাপা পড়ছিলে জনান্তিক। দুর্জনান্তিক কটাক্ষ করে। দুশ্মন লোকটা চেহারায় শুধু সমন্দৃশ্য না, ওজনও 200 মনের ধাক্কা। আমি কিছু আছে বুঝি তোমার ব্যাগে? জনান্তিক বলে কথার ছলে। যেমন করে আঁকড়ে রয়েছ। আপিসের টাকা আমাদের কারখানায়, ছেলেটি জানায়, কলকাতার ব্যাংকে জমা দিতে চলেছে। কারখানার কাণ্ড তো অদ্ভুত। চিন্তা করে জনান্তিক, এইটুক ছেলের উপর বিশ্বাস করে এতগুলো টাকা ছেড়ে দিয়েছে। আশ্চর্য। খুব বাড়িয়ে ধরলেও বছর 20-র বেশি হবে না ছেলেটির। এমন আনাড়ি কাছ থেকে টাকাটি কুড়িয়ে বাড়িয়ে নেওয়া কত সহজ। আর একটু ধার ঘেঁষে এলেই তো হয়। ওকে জানতে না দিয়ে ধারালো ব্লেড দিয়ে যায় ব্যাগের তলায়, ওর অজান্তে নোটগুলো বেরিয়ে আসে জনান্তিকের মুঠোয়। একজনও টের পায় না, ছেলেটিও তো নয়। তার হাতের ব্যাগটা হস্তগত থাকে যেমনকার তেমনি। দ্বিধান্বিত ব্যাগ নিয়ে বিনা দাদায় সে চলে যায় কলকাতা, তার গন্তব্যস্থানে। সে টের পায় সে ব্যাংকে গিয়ে একেবারে। ব্যাংকের সোনালি রেলিংওয়ালা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ব্যাগের মুখ ফাঁক করে তলার ফাঁকি তার নজরে পড়ে। যখন তুমি এক কাজ করো ভাই,
আমার ধার ঘেঁষে দাঁড়াও। ছেলেটি সেবাতলায় একেবারে আমার গায়ে লেপ্টে যাও, বুঝেছ? সেটাই নিরাপদ। আমাদের দুজনের ডবল চাপের ভিতর থেকে কেউ আর খট করে ওটা ছিনিয়ে নিতে পারবে না। তাহলে বলতে বলতে ছেলেটি তার গায়ে এসে লাগলো ব্যাগ সমেত। একটু বুঝি তার ব্যাগ প্রতেই দেখা যায় 60 বার। খামের মতন এঁটে যায়, লেলাফ দুরন্ত একেবারে। অবশ্যই সেই ভিড়ের ভিতর কারো ঘেঁষা এমন কঠিন কাণ্ড নয়। এক জায়গায় দাঁড়িয়ে একাধিক লোকের গায়ে পড়া যায়। ছেলেটি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়াতেই জনান্তিক সক্রিয় হয়ে ওঠে। তার ব্লেডের কাজ চলে ব্যাগের তলে তলে। বেমালুম তার যোগাযোগ নৈপুণ্য অল্পক্ষণেই ভিতরের মাল বেরিয়ে পড়ে, তার পকেটের মধ্যে স্থান লাভ করে বামাল রূপে। ছেলেটি চাপা গলায় বলতে থাকে, এই প্রথম চাকরিটা পেয়েছি দাদা, কারখানার বেয়ারার কাজ। বড় সাহেব খুব ভালোবাসেন। বিশ্বাস করে আমায় ব্যাগটাকে যেতে হলে ব্যাংকে যেতে হলে টাকা কুড়ি দিয়ে আনতে আমাকেই পাঠান। কিন্তু এই ব্যাগ হাতে নিয়ে যেতে আসতে এত ভয় করে আমার। এত টাকা নিয়ে কি বলবো মশাই, সব জায়গায় তো আর পকেটমার আজকাল। যা বলেছ ভাই, কখন যে ফাঁক হয়ে যায় কেউ টেরও পায় না, যাকে বলে চিচিং ফাঁক। হেসে এসেই বলে সে, বেশ অম্লান বদনে। গায়ে পড়া কচি ছেলেটার দিকে তাকিয়ে একটু তার মায়া হয় না? কিসের মায়া? মায়া দায়া সব কচু, বিবেকের কোনো দংশন কিছু কচি তার মনে নেই। কোনো কচি কাচার প্রতি দরদ নেই হৃদয়ে। ব্যাংকে গিয়ে ছেলেটা যখন দেখবে তার তবিল উধাও সচক্ষে দৃশ্যটা দেখতে সচেষ্ট করে। কেঁদে কয়ে উঠবে, চাকরি তো যাবেই, তার নিঘাত থানা পুলিশও না টানাটানি করে। কিন্তু তার মনে একটুও ভয় জাগে না, ব্যথা লাগে না প্রাণে? কত গরিব কেরানি সারা মাসের মাইনে সে মিনিটের মধ্যে সে সরিয়েছে। কত আপিসে বেয়ারার ভবিষ্যৎ পিষে ফেলেছে তার হাতের মুঠোয় এক মুহূর্তে। এই প্রথম নয়। বলি, আসতেই গাড়ি হলো খালি হলো খানিক। জনান্তিক বললে, এইবার আমার নামতে হবে ভাই। নামবো আমি এখানেই। কলকাতা আর কতক্ষণ? এটুকু পথ তুমি একলাই যেতে পারবে, নিরাপদে যেও কেমন? হ্যাঁ, হাসি মুখে ঘাড় নাড়ল ছোকরা। তাহলে খুব হুঁশিয়ার থেকো, বুঝলে? ঘুষ দিতে সে সুর করেও না তা হলো। ছেলেটি ব্যগ্র নমস্কার জানায়, হাত তুলে সাহসে বেহুশ আর বলে কাকে। স্টেশনের এলাকা পেরিয়ে জনান্তিক পকেটে হাত মোড়ে নোটগুলোর গায়ে হাত ঠেকায়। এক গোছা নোট, খসখসে মসৃণ ফিতে বাঁধা, কেতা দুরন্ত। 10,000-এর কম হবে না, তার আন্দাজ ভুল নয়। হাত দিয়ে আঁচ পায়। ব্যাস, এখন কিছু দিনের জন্য নিশ্চিন্ত। চৌরঙ্গী সাহেব হোটেলে গিয়ে ওঠো, ফুর্তি করে কাটাও, রঙিন হয়ে থাকো দিনরাত। কোনো তাড়া নেই, পরের ট্রেনে সুবিধা মতন গেলেই চলবে। চৌরঙ্গীর স্বপ্নে মশগুল হয়ে শেয়াওয়ালা হাওয়া খাওয়া লাগছে। এমন সময় পেছনে থেকে কার যেন শক্ত হাত তার কাঁধে এসে লাগলো। সবল মুষ্টিতে কে যেন এসে পাকড়ালো তাকে। পেছন ফিরে তাকাতেই সেই লোকটা না, দুশ্মন চেহারার মুস্কো লোকাল ট্রেনের। এ কেন এখানে, কেন তার পেছনে কেন? জনান্তিক অবাক হয়ে একটু। এরই তো সেই ছোকরার পিছু লেগে থাকার কথা, কলকাতা যাবার কথা তার সাথে সাথে। তবে এই অতি ব্যক্তি এখানে কেন? মুস্কোর পেছনে আরো দুজন ছিল। মুস্কো বলল, আমরা পুলিশের লোক, সিআইডির। দাঁড়াও, সার্চ করবো তোমায়। সার্চ? কিসের সার্চ? জনান্তিক আরো অবাক হয়ে চেষ্টা করে। জাল নোট আছে তোমার কাছে, তোমার জিম্বায়। টের পেয়েছি আমরা। বলতে বলতে সিআইডি শটান তার পকেটের মধ্যে থেকে হাত পুড়ে দেয়, নোটগুলো বের করে আনে একটানে। জাল নোট? এবার জনান্তিকের বিষয়টা সত্যিকারের জাল নোট এলো। ন্যাকা, জানো না? ধমকে উঠলো মুস্কো লোকটা। ছেলেটা গা ঘেঁষে দাঁড়ালো। তোমার তা কি দেখোনি? তুমি ব্যাগের তলায় ব্লেড চালিয়ে নোটগুলো বার করে নিলে, তাও কি নজরে পড়েনি আমার? দুজনে একই দলের লোক, এরকম যোগ সাজগের কাজ টের পেয়ে আমরা এসেছি। যোগ সাজের কাজ? জনান্তিকেই জানায়। তুমি যখন ব্যাগ কাটছিলে তখন আমি কি দেখিনি? ছোড়াটা আর চোখে সব দেখছিল আর হাসছিল মুখ টেপে টেপে। তা কি আমার চোখে পড়েনি ভেবেছ? তাইতেই তো ধরা পড়ে গেল। ছেলেটা তার ব্যাগের নোটগুলো আমাকে পাচার করে দিয়ে খালি ব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে গেল। আবার ন্যাকা সাজা হচ্ছে। ও, তাতেই না বলতে ছেলেটা এগিয়ে এসে গায়ে পড়েছে, দাঁড়িয়েছে গা ঘেঁষে, এক সমেত আগিয়েছে। তারপর ওকে বোকা বানিয়ে বোকা পেয়েই নোটগুলোর হাতে রেহাই পেয়েছে।
যত ভাগাড়ের মাল ভাগিয়েছে গায়ে গা লাগিয়ে, তারপর কাজ সেরে জঞ্জাল সাফ করে হাসি মুখে বিদায় নিয়েছে বিনা বাগাড়ম্বরে। ইস, কি ভয়ানক ছেলে রে বাবা, কি ভয়ানক! কোথা থেকে সেই আপদ জোটে? ভারী বিরক্তি বোধ করে জনান্তি। এ কি রকম বদ ছেলে বাপু, এই কি আপিসের বেয়ারা? এরকম বেয়ারাপনা আমি জন্মে দেখে নিচ্ছি। এই বলে সে ধিক্কার দেয় সেই বেয়ারাকে, কে নিজেই কে জানে। সিআইডির লোকগুলি নোটগুলি গুনে দেখে, একে একে 10খানা 100 টাকার নোট, প্রত্যেক কেতায় 10 কেতায় মোট 10,000। জনান্তিকের আন্দাজ একটু ভুল নয়, পাকা লোকের হিসেব। দূর দূর দূর, কে এইসব ভেজাল নোট জোটায়? ডুকরে ওঠে জনান্তিক। উত্তর বলে সে হাত ওঠায় হাত করা পড়ার জন্য। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।